এক দফা দাবিতে বিক্ষোভকারীদের মাস্ক ঢাকা কর্মসূচি আজ চলছে অনির্দিষ্টকালের কারফিউ, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। বেড়েই যাচ্ছে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্টের দাম, ভোক্তাকে জিম্মি করে মুনাফা করছে কোম্পানিগুলো, বলছে ক্যাব। অনিয়ম পেলেই ব্যবস্থা নেবে প্রতিযোগিতা কমিশন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। এর আগে বিকেলে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আজ এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। বিস্তারিত জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। রোববার সন্ধ্যা 6টার পর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শুরু হয়ে গেছে। সন্ধ্যা 6টার পর থেকেই সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধরনের যানবাহন, গণপরিবহন, একই সঙ্গে মালবাহী ট্রাক সহ নানা ধরনের যানবাহনকে তারা গতিরোধ করছেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবার পরই তারা আসলে সেই পরিবহনগুলোকে ছাড়ছেন। একই সঙ্গে আমরা যেমনটি দেখেছি, রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যে রয়েছে সেই স্থাপনাগুলোর বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কঠোর অবস্থান নিয়েছেন। রোববার সন্ধ্যা 6টা থেকে যে কারফিউ ঘোষণা করা হয়েছে, একই সঙ্গে নির্বাহী আদেশে 3 দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কঠোর অবস্থান নিয়েছেন। এই ছিল আমার কাছে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের রাজধানীর মোড়ে মোড়ে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ হয়। রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার, শাহবাগ রণক্ষেত্রে পরিণত হয়। আগুন দেয়া হয় একটি পোশাকের শোরুমে, এতে পুরো ভবন পুড়ে যায়। কারওয়ান বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন রাশেদ বাপ্পি। স্মরণকালের সব থেকে ভয়াবহ ক্রান্তিকাল, সংকটকাল পার করছে পুরো দেশ। রাজধানীর ঢাকাও ব্যতিক্রম নয়। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষ, হামলা পাল্টা হামলা চলতেই থাকে। আন্দোলনকারী, বিক্ষোভকারী যারা এখন এক দফা দাবি আদায়ে সোচ্চার অবস্থান করছে রাজপথে, পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরাও সড়কে রয়েছে, রাজপথে রয়েছে। প্রত্যেকের হাতেই আমরা লক্ষ্য করছি লাঠি সোঁটা, পাশাপাশি অস্ত্র রয়েছে। এই অস্ত্র এবং লাঠি সোঁটা দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা প্রথমে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন, সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে পরিবাগ, এরপর বাংলা মোটর মোড়, এরপর কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত চলে আসেন। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তারাও কিন্তু তাদেরকে অর্থাৎ আন্দোলনকারীদেরকে ধাওয়া দেয় এবং পুরো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাজধানীর বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ান বাজার এই এলাকা। এবং শুধু প্রধান সড়কই নয়, অলিগলিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়, পাল্টা ধাওয়া দেয়, পাশাপাশি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া হয়। শুধু পুলিশ বক্স বা সরকারি স্থাপনায় নয়, বেসরকারি বিভিন্ন স্থাপনা, দোকানপাটেও আগুন দেওয়া হয়। রাজধানীর ধানমন্ডির ইউলোর শোরুমেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ধোঁয়ার কুণ্ডলি দেখা যায় দূর দূরান্ত থেকে, আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। সংঘর্ষকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ প্রশাসনের তেমন একটা উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এর আগে আন্দোলনের শুরুটা হয় মূলত শাহবাগ মোড় থেকে। সকাল 10:30টার পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আন্দোলনকারী, অর্থাৎ যারা এক দফা দাবি আদায়ের
লক্ষ্যে এখন রাজপথে রয়েছেন। তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন, সেখানে দীর্ঘ সময় ধরে তারা বিক্ষোভ করেন মিছিল স্লোগানের মাধ্যমে। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরবর্তীতে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, বাংলা মোটর, শাহবাগ, কারওয়ান বাজার, এই পয়েন্টগুলোতে এসে বিক্ষোভ করেন। টানা কয়েকদিন বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন চললেও এখন আন্দোলনকারীদের দাবি একটি, এবং সেটি হচ্ছে বর্তমান সরকারের পতন, এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটাই জানিয়েছেন। আমার ভাইয়ের রক্তের আন্দোলন আমরা চাই, আমার ভাইয়ের রক্ত আমরা ফেরত যেতে দিব না। এই মুহূর্তে আমাদের শুধুমাত্র একটাই দাবি, আমাদের ভাইদের যে রক্ত ঝরছে সেটার জন্য আমরা বিচার চাই, এন্ড সেটার একটা মাত্র বিচার, এক দাবি, এক দফা এক দাবি আমাদের, সেটা হলো গিয়ে ওনাকে নামতে হবে। সংঘর্ষকালীন সময়ে সাধারণ মানুষ যারা ঘরের বাইরে বেরিয়েছিলেন নিজের বিভিন্ন প্রয়োজনে, তাদেরকে এক প্রকার আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গিয়েছে। সবার মধ্যেই রয়েছে আতঙ্ক, উদ্বেগ, এক প্রকার ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে রাজধানী জুড়ে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং এমন সংকটকাল যদি চলতেই থাকে তবে সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকেরই জীবন জীবিকায় প্রভাব পড়বে। আর তাই আশু এই সমস্যার সমাধান প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ সিএমএম কোর্টে আজকে প্রায় সকাল আনুমানিক 11টার দিকে ঢুকে পড়ে সিএমএম কোর্টের ভেতরে, যারা হামলা করেছেন এখানে পুলিশের সদস্যদের বহন করা বেশ কয়েকটি প্রিজন ভ্যান এবং বেশ কয়েকটি গাড়ি আসলে এখানে রাখা ছিল। সেই গাড়িগুলোকে আসলে ভাঙচুর করা হয় এবং গাড়ির সামনের গ্লাস ভাঙা হয়েছে, ওপরের যেই সিগন্যাল বাতি রয়েছে সেই সিগন্যাল বাতি ভাঙা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে যারা এখানে ভাঙচুর চালিয়েছেন তাদের হাতে আসলে দেশীয় যে লাঠিসোঁটা, দেশীয় যে অস্ত্র যে অর্থাৎ লাঠিসোঁটা, সেই লাঠিসোঁটা ছিল। আমরা পুলিশের কাছে কোনো সহায়তা পাই নাই, সকল পুলিশ ধরাই লুকাইছে। রাস্তার ছেলেপেলে যেগুলো ছিল এইটাই, আর কোনো আইনজীবীও না, পুলিশও না। পুলিশ দেখলো যে আমাদের বাঁচার কোনো উপায় নাই, তখন পুলিশ ধরে যে তারা পালাইছে। বেশ থমথমে অবস্থা এখানে বিরাজ করছে এবং আশপাশে যে থানাগুলো রয়েছে সেই থানা থেকে পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তা সহ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা এখানে চলে এসেছেন এবং আসার পরপরে আসলে এখানে যে ক্ষয়ক্ষতি যে নিরূপণের চেষ্টা, সেই নিরূপণের চেষ্টা করা হচ্ছে। সকাল 9টার দিকে পুরান ঢাকার যে জনসন রোড রয়েছে, জনসন রোডে যে রায় সাহেব বাজার রয়েছে, সেখানে সূত্রাপুর থানা পুলিশের একটি টহল টিমের যেই পুলিশের গাড়ি, সেই গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ গাড়িটি পুড়ে গিয়েছে এবং পুড়ে গিয়ে সেখানে বলা যায় যে এখনও যে ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখানে ধোঁয়া বের হচ্ছে। এখানে যারা দায়িত্বরত পুলিশের সদস্যরা রয়েছেন তারা এখানে কিছুক্ষণ আগে এটি আসলে পানি দিয়ে এটিকে নিবারণের যে চেষ্টা, সেই চেষ্টা করা হয়েছে এবং জনসন রোডে যে রায় সাহেব বাজার রয়েছে সেই রায় সাহেব বাজার মোড়ে এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছেন সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে স্লোগান, তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। তো বলা যায় যে সব মিলিয়ে এখানে জজ কোর্টের ভেতরে অর্থাৎ সিএমএম কোর্টের ভেতরে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুর তো চালানো হয়েছে, পাশাপাশি এখানে পুলিশের গাড়ি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই শিক্ষার্থীরা এখানে নেই। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য, সেই সদস্যরা ওইখানে উপস্থিত রয়েছেন। তো এই ছিল পুরান ঢাকার জনসন রোড থেকে আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যারা সহিংসতা চালিয়েছে তারা কেউই শিক্ষার্থী নয়, বরং জঙ্গি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রোববার রাতে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বিক্ষোভকারীদের ডাকা সোমবারের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। খিলগাঁও থানা, যাত্রাবাড়ি থানা, শাহবাগ থানা আক্রমণ করে এবং ঢাকা শহরের 10টি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাদের গুলিবর্ষণে 3 জন পুলিশ সদস্য আহত হয়। ওয়ারি বিভাগের ডিসি সহ মোট 11 জন পুলিশ সদস্য আহত হয়। তাদের নাশকতামূলক কার্যকলাপ নিঃসন্দেহে প্রমাণ করে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা আইন বিরোধী। আমাদের স্পষ্ট ঘোষণা, কারফিউ চলছে। দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইর হতে পারে না। সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইর হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স।
নৈরাজ্যকারীদের কঠোর হাতে দমন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা এখন সহিংসতা চালাচ্ছে তাদের কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষের এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, 3 বাহিনী প্রধান। বৈঠকে আরও অংশ নেন 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অরাজকতা কারা করছে তা দেশ ও বিশ্ববাসী দেখছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, দেশ রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে একমত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে, আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থা সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষকে হত্যা করছে। তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। দেশবিরোধী নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। দেশবিরোধীদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। সরকার পতনের এক দফা দাবি রুখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে রোববার সকালে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কূটকৌশল করছে বিএনপি জামায়াত। একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশের মানুষের জানমাল জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা। এদিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে রোববার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মাঠে নামে ক্ষমতাসীনরা। স্লোগান আর লাঠিসোঁটা হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর ঘরে বসে নয়, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে তারা। আমরা সারা দেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের জানাই, যার যে অবস্থান থেকে তারা আপনারা বেরিয়ে আসুন, আপনারা এই হত্যাকারীদেরকে, এই ষড়যন্ত্রকারীদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। রোববার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ষড়যন্ত্র রুখতে হবে। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানায় আওয়ামী লীগ নেতারা। সরকারের প্রধান আইন উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকার নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের দমন করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন মির্জা ফখরুল। দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল বয়সের মানুষ। ব্রিফিং এর শুরুতেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী আন্দোলনের অসহযোগ আন্দোলন প্রসঙ্গ। মির্জা ফখরুল দাবি করেন, ক্ষমতাসীনরা ছাত্র জনতার বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে। ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। পরিণতি এটাই, এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির,
তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব দাবি করেন, ছাত্র জনতার এক দফার আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে। ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভনাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সংকট নিজেরাই তৈরি করে তা ভিন্ন খাতে নিয়ে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর সরকার দায় চাপাচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। সকলের সঙ্গে পরামর্শ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানের মতো উত্তরায়ও জড়ো হয় বিক্ষোভকারীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। একদিকে যেমন আন্দোলনকারীদের এক দফার ডাক, অপরদিকে আওয়ামী লীগের ওয়ার্ডে ওয়ার্ডে তারা আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। আমরা সকাল থেকে দেখেছি এই দুই পক্ষের যে কর্মসূচি, এটাকে কেন্দ্র করে হাউস বিল্ডিং, আবদুল্লাপুর এবং উত্তরার বিভিন্ন এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে। 12:30 থেকে 12টার দিকে আমরা যেটা দেখতে পেয়েছি, আবদুল্লাপুর হাউস বিল্ডিং এলাকায় বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। এখন পর্যন্ত কোনো আমরা সংঘাত দেখিনি, কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিক্ষোভকারী ও আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিরপুরে। এ সময় সতর্কতা অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। মিরপুরের পরিস্থিতি জানিয়েছেন নিবিড় সাহা। সকাল থেকে এই মিরপুর 10-এর যে গোল চত্বর, সেই গোল চত্বরের সহ কিন্তু আশপাশের পুরো এলাকা নিজেদের দখলে রেখেছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেগুলো। আমরা দেখেছি যে স্থানীয় এমপিরা যারা রয়েছে বা সংসদ সদস্যরা যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত ছিল। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা যারা ছিলেন, সিনিয়র নেতারা, তারাও কিন্তু এখানে ছিলেন। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যে পুরো পরিস্থিতি সেটি কিন্তু আসলে গরম হতে শুরু করে এবং দুপুর 2টার ঠিক আগ মুহূর্তে কিন্তু আসলে যে মিরপুর 14 নম্বরের দিক থেকে শিক্ষার্থীরা এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা দখল করে রেখেছিলেন সেখানে কিন্তু আসলে তারা ধীরে ধীরে হামলা শুরু করে এবং আগাতে শুরু করে এবং আমরা তখন দেখেছি যে আসলে ইট পাটকেল নিক্ষেপও কিন্তু হয়েছে এবং প্রায় 2 ঘন্টা কিছু সময় কমেই কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল 4:45 নাগাদ এই পুরো যে গোল চত্বর যেটি আওয়ামী লীগের দখলে ছিল সেটি কিন্তু আসলে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের একটি টিমও গেছে এবং এপিসি একটি আছে সেখানে। এবং আমরা দেখেছি যে আসলে এরপরেই কিন্তু পুলিশের আরেকটি বাহিনী, বড় একটি বহর সেখানে যাচ্ছে এবং সেখানে যে পরিস্থিতি সেটি কিন্তু তারা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। অসহযোগ আন্দোলনে বিক্ষোভ হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাবেও। বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সেখানকার পরিস্থিতি জানিয়েছেন রায়দুল ইসলাম শুভ। এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আজকে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এই সায়েন্স ল্যাব এলাকা কিন্তু শিক্ষার্থীরা তাদের স্লোগানে মুখরিত করে থাকে। তাদের যে দাবিটি, বারবার এই স্লোগানে দাবিগুলো জানাচ্ছেন যেন তাদের দাবিগুলো আদায় হয়, তাদের ভাইদের যে হারিয়েছেন সেটি যেন হত্যার বিচার করা হয়। তার পাশাপাশি এই যে বর্তমানে যেই তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে যেন মুক্ত করা হয়, তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বারবার কিন্তু উত্থাপন করছেন এই সায়েন্স ল্যাব এলাকায়। যে পুরোটা আসলে তাদের আন্দোলনকারী যারা রয়েছেন তারা তাদের আওতার মধ্যে রেখেছেন। এই সাইডে যখন যে সকল প্রয়োজনীয় যানবাহন যেগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি সেবার যে যানবাহনগুলো, শুধুমাত্র সেগুলো আর কি এই সড়কটি ধরে যেতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোনো রকম কোনো বাধা দেওয়া হচ্ছে না। এবং তাদের একটাই দাবি যে
সকল নাগরিক যেন তাদের একত্রতা প্রকাশ করে, তাদের সাথেই আসেন এবং সব কিছুতে এই যে পুরো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সেটি যেন একত্রতা প্রকাশ করে। কোনো ভাঙচুর নয়, কোনো সহিংসতা নয়, তারা শান্তিপূর্ণভাবেই তাদের এই আন্দোলন চালিয়ে যেতে চান বলে তারা বারবার করে এই বিষয়টি বলছিলেন। এছাড়াও বিভিন্ন এই যে রাস্তার যে আইল্যান্ডের উপরে যে লোহার রডগুলো যে ব্যারিকেড দিয়ে থাকে, সেই ব্যারিকেডগুলো ভাঙ্গে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তাদের বক্তব্য যে যেহেতু আমাদের কাছে কোনো গুলি নাই, কোনো অস্ত্র নাই, যে কারণে তারা এটিকে নিজেদের সেলফ প্রোটেকশনের জন্য তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে এই বিষয়গুলো তারা বলছেন। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব থেকে রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আদেশে আদালত বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণ করার অধিকার আছে। একই সঙ্গে আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোরভাবে প্রবিধান অনুসরণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত। গত সপ্তাহে 2 দিন এজলাসে হট্টগোল, বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া ও নানা নাটকীয়তার পর রোববার শুনানি হয় সরাসরি গুলিবন্ধ চেয়ে করা রিটের। শুনানির বহু আগেই এজলাস পূর্ণ হয়ে যায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ভিড়ে, ছিলেন সাধারণ আইনজীবীরাও। শুনানিতে রিটকারীরা বারবার পুলিশের সরাসরি গুলি না করার আবেদন করতে থাকেন। এ সময় হাইকোর্ট বলেন, পুলিশের ওপর সরাসরি হামলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, দাবিও এক দফায় গিয়ে ঠেকেছে। এক্ষেত্রে উচ্চ আদালতের কী বা করার আছে? এতে সায় দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ তখনই গুলি ছুড়েছে যখন আক্রান্ত হয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন, তবে সঙ্গে জুড়ে দেন কিছু পর্যবেক্ষণ। হাইকোর্ট বলেন, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে। বিক্ষোভ দমনে গুলি করতে হলে মানবিক মর্যাদা, মানবাধিকারের দিকে খেয়াল রাখতে হবে, যথাযথভাবে মানতে হবে ফৌজদারি কার্যবিধি সহ আইনের বিধান। তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে। এটা আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল, সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। এই আদেশে খুশি আইনজীবীরা, বলছেন হাইকোর্টের এমন আদেশ পুলিশকে নির্বিচারে গুলি থেকে বিরত রাখবে। যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে, তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। গুলিবর্ষণ এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার, এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে বেআইনিভাবে ডিবি হেফাজতে রাখায় ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে পুলিশের দায়ের করা মামলায় দ্বিতীয় ধাপে জামিন পেল 29 শিক্ষার্থী। রোববার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জামিনের আদেশ দেন। জামিনের আদেশ কারাগারে পৌঁছালে মুক্ত হয় শিক্ষার্থীরা। গত 18 ও 19 জুলাই মাদারীপুরে কয়েকটি স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায় নাশকতাকারীরা। আন্দোলনকারী পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। সে সময় আহত হন পুলিশ সহ শতাধিক। সরকারি কাজে বাধা প্রদান ও সম্পদ নষ্টের ঘটনায় সদর মডেল থানায় বাদী হয়ে একাধিক মামলা করে পুলিশ। সেসব মামলায় বিভিন্ন সময় যাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে ছিলেন 29 শিক্ষার্থী। এর আগে শনিবার 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিনের আদেশ দিয়েছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাজিদুল হাসান চৌধুরী। আন্দোলন দমনে অন্যান্য বাহিনী ব্যর্থ হলে তাদের প্রয়োজন কি? এমন প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বক্তারা। শুরুতেই চলমান আন্দোলনে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের লক্ষ্য করে কোনো গুলি না ছোড়ারও আহ্বান জানান তারা। এ সময় সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানানো হয়। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আজ এখানে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ইনশাল্লাহ তা আমরা করতে দেব না।
সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় সচেষ্ট থাকবে। সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। রোববার সকালে কারওয়ানবাজার সার্ক ফোয়ারার সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাংবাদিকরা। এ সময় তারা বলেন, চলমান আন্দোলনে খবর সংগ্রহের সময় প্রাণ দিতে হয়েছে সাংবাদিককে। আহত হয়েছেন অনেক গণমাধ্যম কর্মী। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তারা। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানীতে যান চলাচল ছিল কম। সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কগুলোতে মানুষের উল্লেখযোগ্য আনাগোনাও ছিল না। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রফিক মিয়া পেটের দায়ে রাজধানীতে এসেছিলেন, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তার হচ্ছে কই। উল্টো এখন ভয় নিরাপত্তা নিয়ে। অসহযোগ আন্দোলনের ডাকে বন্ধ দোকানপাট, ঘুরছে না যানবাহনের চাকা। কিন্তু ক্ষুধার্ত পেট কি আর বোঝে এত কিছু? কিংবা ঘরে থাকা সন্তান পরিজনের মুক্ত খাবার চাই। ফলে খেটে খাওয়া মানুষ অনেকেই বের হয়েছেন কেবলই পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার তাগিদে। পেটের জন্য বাইরেছি, যেদিকে যাই সেদিকে ভেজাল, গন্ডগোল, রোজগার কম, চলতে ফিরতে কষ্ট হইতেছে। এটাই সপ্তাহের প্রথম দিন হিসেবে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ছিল অনেকটাই কম। এর মাঝেও নিজেদের জরুরি প্রয়োজন সারতে সকালের দিকে যারা বেরিয়েছিলেন তাদের মধ্যেও আতঙ্ক চোখে পড়ার মতো। সাধারণ মানুষের দাবি, দেশের এমন পরিস্থিতি কারোই কাম্য নয়। কঠিন পরিস্থিতির জন্য কি আমরা সাধারণ মানুষ কষ্ট করব? হাসপাতালে যেভাবে আগুন দিল। পিজি হসপিটাল থেকে এখানে হাঁটতে হাঁটতে আসছি, যাবো ইয়াতে গাবতলি, কিতে যাব, কিসে যাব, কোনো উপায় নাই। বঙ্গবন্ধু মেডিকেলের যত স্টাফ বাস ছিল সব প্রথমে ভাঙচুর, পরে এখন পরে একবার জ্বালায় ছাই করে দিচ্ছে। সকাল থেকেই পরিবহন সংকটে পায়ে হেঁটে বাড়ি ফিরতেও দেখা যায় অনেককে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে আয়কর বাবদ এনবিআরের ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি খুরশিদ আলম খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইউনূসের আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে এর আগে ২২৮ কোটি ৩,৮৩,২৩৮ টাকা কর আদায় করে এনবিআর। আইনি প্রক্রিয়ায় হেরে রাষ্ট্রীয় কোষাগারে এই টাকা জমা দিতে বাধ্য হন অধ্যাপক ইউনূস। রোববার গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের পাওনা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। ২০১২ থেকে ২০১৬ মোট ৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটির কাছ থেকে এ টাকা পান জাতীয় রাজস্ব বোর্ড, যদিও টাকা পরিশোধের কোনো সময়সীমা বেঁধে দেননি উচ্চ আদালত। আমাদের যে পাওনা যে দাবি আছে ৬৬৬ কোটি টাকা, সেটা ওনাকে এখন দিতে হবে। এখন আমরা নোটিশ দিয়ে ওনাকে থেকে এই টাকাটা আদায় করে নেব। আইনের শেষ না দেখে সহসায় টাকা পরিশোধ করতে নারাজ ইউনূসের আইনজীবী। সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব, মহামান্য আপিল কোর্টে। এদিকে সোমবার দুর্নীতির মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। রাতে প্যারিস থেকে ফিরেই কোর্টে হাজির হওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢলের চড়ে ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ৩ দিন ধরে পানিবন্দী পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ। এলাকাবাসী বলছেন, বিগত ৪ দশকেও এত দুর্ভোগে পড়েননি তারা। তবে ত্রাণ নয়, স্থানীয়রা চান বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার দুপুরের পর থেকেই ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন সৃষ্টি হয় এবং সেই ভাঙন পর্যায়ক্রমে এখন দাঁড়িয়েছে 17টি। একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও ফুলগাজী, পরশুরাম হয়ে পানি ছড়িয়ে যাচ্ছে ছাগলনাইয়া সহ ফেনী সদর উপজেলার দিকে। এ সকল কারণে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ভারতের পানি আমরা সব শেষ,
মাছ আসছিল, মাছ সব শেষ, ঘরদুয়ার সব শেষ। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়তে হয়েছিল। মাত্র 1 মাসের ব্যবধানে আবার দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ায় অনেকটা বিপর্যস্ত তাদের জীবনযাপন। আমাদের ঘরে পানি বন্দি হয়ে গেছে, এরকম আর কি, ছেলে মেয়ে বাচ্চালে অনেক কষ্টে আছি। বন্যা মোকাবিলায় শনিবার স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নেতৃত্বে জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করা হয়। আগামীবার এই ধরনের প্রবলেম না হয় এই জন্য নদীর ভিতরে টেম্পোরারি কিছু কাজ করে সলিউশন করে বন্যার প্রকোপটা একটু কমাতে পারি। এবারের বন্যায় এমন প্রায় 15,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আর স্থানীয়রা এভাবে বছরে একাধিকবার বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তাদের দাবি কোনো ত্রাণ নয়, তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। আত্মীয় সজল, সময় সংবাদ, ফেনী। দিন দিন বেড়ে যাচ্ছে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ও টুথপেস্টের মতো পণ্যের দাম। এসব পণ্যের দর নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আহ্বান অতিরিক্ত মুনাফা না করার। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কড়া হুঁশিয়ারি, সঠিক উপায়ে মূল্য বেঁধে না দিলে কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাইফুল ইসলামের রিপোর্ট। খাদ্য বা খাদ্য বহির্ভূত দেশের বাজারে প্রতিনিয়তই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এই যেমন বাজার হিসেব বলছে বছরের ব্যবধানে কোম্পানি ভেদে কাপড় ধোয়া এক একটি সাবানের দাম বেড়েছে 20 থেকে 25%। আর নীরব ঘাতকের মতো ক্রেতার পকেট কাটছে সুগন্ধি সাবান, কারণ 40 টাকার সাবান কিনতে হচ্ছে এখন 60 টাকায়। থেমে নেই ডিটারজেন্টও। বছরের ব্যবধানে এক কেজিতে দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। 2023 সালে যে সাবান 20 টাকা 25 টাকা ছিল, সেই সাবান এখন 24 সালে আইসা 60 টাকা, 50 থেকে 60 টাকা হয়ে যায়। তখন তো আমাদের আসলে করার মতো কিছু থাকে না। সুগার কেজি 120 টাকা, তো পাউডারের কেজি 140 টাকা 45 টাকা। সস্তা তো কোনো কিছু নাই। ডিটারজেন্ট পাউডারের কথা যদি বলি, কাপড় ধোয়ার জন্য 1 বছরের ব্যবধানে কেজি প্রতি প্রায় 30 থেকে 40 টাকা করে ডিফারেন্স হয়েছে। দাম বৃদ্ধির প্রতিযোগিতায় শীর্ষস্থান দখলে রেখেছে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট। 1 বছরে 100 গ্রামে অন্তত 30 টাকা বেড়ে দাম ঠেকেছে 130 টাকায়। তো অগণিত পয়সা মানুষের পকেট থেকে কাইরা নিয়ে যাচ্ছে, এগুলো দেখার মতো তো কেউ নাই। আমরা তো জিম্মি হারেছি। সব পণ্য মূল্যের দাম বাড়াচ্ছে। প্রথম অজুহাত ছিল করোনা গেল গা, পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গেল গা, পরে আবার এই সংকট, ডলার সংকট। এমন পরিস্থিতিতে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাবের দাবি, ভোক্তাকে জিম্মি করে মুনাফা করছে কোম্পানিগুলো। আর অতি মুনাফার ছক থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার তাগাদা দিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্পোরেট গ্রুপ হোক অথবা অন্য যারাই হোক, তাদের অনেক সময় অতি মুনাফার চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। কারণ হলো যে আমাদের অনেক দিন ধরে একটা মূল্যস্ফীতি হয়েছে এবং ফিক্সড ইনকামের মানুষ কষ্টে আছে। ডলারের দাম বেড়ে গেছে, পারচেজ করতে তাদের খরচ বেশি হয়, বিভিন্ন সময় যুদ্ধ, এইসব কথাগুলি বলছে। কিন্তু সেটা ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এবং ক্যাবের পক্ষ থেকে আমরা যখন তাদেরকে ডাকা হলো আর কি, তখন তারা কিন্তু যুক্তির কারণ দেখাতে পারে না। দাম কতটা অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কোনো ধরনের অনিয়ম পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সংস্থাটির। আমরা যেখানেই ইনফরমেশন পাবো সেখানেই কিন্তু আমরা 2012 সনের আইনের আওতায় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। খুচরা বিক্রেতারা বলছেন, এসব পণ্যের দাম বৃদ্ধিতে বহুজাতিক প্রতিষ্ঠান থেকে খুব একটা পিছিয়ে নেই দেশি কোম্পানিগুলো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলমান পরিস্থিতিতে রাজধানীর বাজারে সরবরাহ কমেছে বিভিন্ন কাঁচা পণ্যের। অন্য দিনের তুলনায় রোববার সকালে বাজারে ক্রেতা উপস্থিতিও ছিল কম, কিন্তু সরবরাহ চাহিদার তুলনার বিবেচনায় দামে কোনো পরিবর্তন হয়নি। সবজি, মাছের মতো মুরগি ও ডিমও বিক্রি হচ্ছে আগের মতোই চড়া মূল্যে। পর্যাপ্ত সরবরাহ আর ক্রেতা বিক্রেতার শোরগোলে গত কয়েকদিন রাজধানীর কারওয়ান বাজার ভরপুর থাকলেও রোববারের চিত্র ভিন্ন। বাজারে মাছের সরবরাহ ছিল অনেকটাই কম, সঙ্গে দামটাও ছিল আগের তুলনায় আরো বেশি। মাছ কম আসছে, একদম কম, অনেক দাম। আজকে বাজারই তো নাই, দেখেন 2-1টা দোকানে বাজার। গাড়ি ঘোড়া ছাড়তেছে না, এখানে মাছ আসতেছে না, মাছ সরবরাহ কম, বাজারে মাছ কম, এখানে মাছের দাম বেশি। আজকে গতকালকে বিক্রি কিন্তু খারাপ, মাছের দাম বেশি।
দামের ক্ষেত্রে সবজির বাজারের চিত্র প্রায় একই। এদিন সরবরাহ ছিল অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক। ক্রেতা বিক্রেতারা বলছেন, শনিবারের তুলনায় পেঁপে, বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। সবজি দাম অনেক বেশি। কোনো তরকারি 80 টাকা 100 টাকার নিচে পাচ্ছি। চিচিঙ্গার দামটা কেজিতে 5 টাকা বেশি। আমি হলো বরবটি গেছে গেলের তুলনায় আজ হলো কেজিতে 30 টাকা বেশি। এদিকে মুদি পণ্যে তেমন কোনো পরিবর্তন না হলেও কেজিতে 5 টাকা বেড়েছে পাম অয়েলের দাম। অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। গত 2-1 দিনের তুলনায় এটা মোটামুটি আপনার ওই হারে দাম বাড়েনি, আগের দামে মোটামুটি সবকিছু আছে। একটু বাড়তি, গতকালকে রাত্রি বলছে 200-300 টাকা গ্রামে বাড়তি। তবে মুরগি ও ডিমের দামে হয়নি কোনো পরিবর্তন। আগের মতোই চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আবারও অস্থির ডলার সহ দেশের বৈদেশিক মুদ্রা বাজার। কয়েকদিন আগেও প্রতি ডলারের দাম ছিল 118 টাকা, যা এখন বিক্রি হচ্ছে 125 টাকায়। এলসি করতে গিয়েও ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। দেশে চলমান অস্থিরতায় প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যেও, যা চাপে ফেলেছে ডলারের যোগানে। এ অবস্থায় বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ অর্থনীতিবিদের। সাইফুল ইসলামের রিপোর্ট। সদ্য সমাপ্ত জুলাইয়ের মাঝামাঝিতে যে ডলার বিক্রি হয়েছে 118 থেকে 119 টাকায়, বর্তমানে ঠেকেছে 124 থেকে 125 টাকায়। খোলা বাজারে এমন অস্থিরতার কারণ হিসেবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণকে দায়ী করছেন মানি এক্সচেঞ্জার্সরা। বই রেতার ভিতর দিয়েও আমরা এগিয়ে গেছি, আমরা ওই রেটটা ধরে রাখার চেষ্টা করেছি। এক শ্রেণীর অসাধু লোক আছে, ব্যবসায়ী আছে, একটা সিন্ডিকেট আছে, তারা এই সমস্ত ব্যাপারে অনেক গুজব রটায়। তারা এইটা করে, এই হচ্ছে সেই হচ্ছে, 25 টাকা 30 টাকা। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি রপ্তানি করতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, সেন্ট্রাল ব্যাংক দাম বেঁধে দিলেও মেলে না সেই দামে ডলার। আমাদের যে র মেটেরিয়ালসের জন্য যে এলসিগুলো খুলতে হয়, বা আমাদের অন্যান্য যে মেশিনারিজের জন্য যে এলসিগুলো খুলতে হয়, সেগুলো ব্যাংকের রেট 117-18 থাকলেও বাস্তবে আসলে সে রেটে ডলার পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন, বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত পরিবর্তন করলে নিয়ন্ত্রণে থাকবে ডলারের দাম। অ্যাকুরেট রেট হবে যেখানে চাহিদা আর যোগানের একটা ভারসাম্য পাওয়া যায়। সেটা যদি 120 টাকা হয়, তো ওটা 120 টাকা হতে দিতে হবে। তা না হলে আপনি যদি তার চেয়ে কম দেন, তাহলে চাহিদা বেশি থাকবে, যোগান কম থাকবে, একটা ঘাটতি থাকবে, এবং বাজার ব্যবস্থাপনায় অনেক ধরনের অনিয়ম, লুকোচুরির কথা যেটা বলছেন, এইগুলি করতেই থাকবে। তবে বেসরকারি ব্যাংক কর্মকর্তার দাবি, ডলারের দাম বাড়লেও 117 টাকা দরেই ঋণপত্র খুলতে পারছেন ব্যবসায়ীরা। কার মার্কেটে একটু যেটা শুনতেছি যে 125 টাকা 26 টাকা এরকম, কিন্তু ব্যাংকিং চ্যানেলে এখনও আমরা ইম্পোর্ট পেমেন্ট যেটা লজমেন্ট যেটা করি, সেটা আমরা 117তে করতেছি। বৈদেশিক মুদ্রা বাজার সহনীয় রাখতে নিত্য নতুন পলিসি আর সংকটের মধ্যেও ব্যাংকগুলোকে সহযোগী হয়ে কাজ করার দাবি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এবার ভিন্ন তথ্য প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। ইপিবির দেয়া তথ্যের বিপরীতে, যা $9 বিলিয়ন কম। 2023 সালে ইপিবি দেশের পোশাক রফতানির তথ্য জানায় $47 বিলিয়ন, যা বিশ্ব সংস্থার মতে $38 বিলিয়ন পোশাক রফতানি করেছে বাংলাদেশ। এদিকে গত বছরও বিশ্ব বাজারে তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। আর বরাবরের মতোই শীর্ষ রফতানিকারকের স্থান ধরে রেখেছে চীন। তৈরি পোশাক বা আরএমজি রফতানিতে 2023 সালেও বিশ্বে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স 2023 কি ইনসাইটস অ্যান্ড ট্রেড শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, তৈরি পোশাক রফতানিতে বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে চীন। বর্তমানে বিশ্ববাজারে দেশটির আধিপত্য 31.6%। এরপরে দ্বিতীয় স্থানে বাংলাদেশের 7.4%, আর তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের অবস্থান প্রায় 6%। গেল জুলাইয়ের শুরুতে দেশের আরএমজি রফতানির তথ্যে গড়মিল করেছে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। বিষয়টি সামনে আনে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে এবার WTO 2023 সালের এক প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির যে পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে, তা ইপিবির চেয়ে $9 বিলিয়ন কম। যদিও ইপিবির তথ্য একই সময়ে বাংলাদেশ আরএমজি খাতে রফতানি করেছে প্রায় $47 বিলিয়ন। বিপরীতে WTOর প্রতিবেদন বলছে 2023 সালে বাংলাদেশ রফতানি করেছে প্রায় $38 বিলিয়ন তৈরি পোশাক।
সংস্থাটি বলছে 2022 সালে $45 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করেছিল বাংলাদেশ, অর্থাৎ বছর ব্যবধানে রফতানি কমেছে $7 বিলিয়ন। গত বছর বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক চীন $165 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করেছে। আর একক দেশ হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক ভিয়েতনাম $31 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা তুরস্ক ও ভারত রফতানি করেছে যথাক্রমে $19 বিলিয়ন ও $15 বিলিয়ন তৈরি পোশাক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেশে চলমান অস্থিরতার কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে মৌলভীবাজারে। জেলার বেশিরভাগ স্পট ও হোটেল মোটেল পর্যটক শূন্য। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন ব্যবসায়ীরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। জনশূন্য চা বাগান, হোটেল মোটেলেও নেই তেমন পর্যটক। প্রতি বছর বর্ষা মৌসুমে পর্যটকে পরিপূর্ণ থাকে মৌলভীবাজার, অথচ এবছর এ সময় পর্যটক শূন্য সবগুলো স্পট। চলমান আন্দোলন ও সহিংসতায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি পর্যটকদের আগমন। সংশ্লিষ্টরা জানান, যেসব হোটেল রিসোর্টে বুকিং ছিল পরিবহন বন্ধ ও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করেছেন পর্যটকরা। অনেক হোটেল মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, এমনকি আয় বন্ধ হয়ে গেছে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীদেরও। গত কয়েকদিন যাবত এই আন্দোলনের কারণে পর্যটক বলতে নাই, আমরা কাজ কামে নাই, আমরা এখন বেকার বসে আছি। পর্যটক নিয়ে আমরা ঘুরাই এই চাঁদের গাড়ি দিয়ে, প্রায় 40-50 জন ড্রাইভার বেকার। বর্তমান অবস্থা আমাদের খুবই খারাপ। এখন আমাদের প্রত্যেকটি হোটেলে প্রায় নীল বলতে চলে, আমাদের কোনো টুরিস্ট এখন নেই এবং প্রত্যেকটি হোটেল প্রায় বন্ধের উপক্রম হয়েছে এই উপজেলায়। আগে যেরকম বুকিং টুকিং ছিল, অ্যাডভান্স বুকিং ছিল, এগুলো তো ক্যান্সেলই। নতুন কোনো গেস্টের ফোন আসতেছে না, কোনো বুকিং হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন পর্যটন ব্যবসায়ীরা। আর প্রশাসন বলছে, আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খরচ তো আমাদের ঠিকই আছে, কিন্তু আমরা প্রফিট করতে পারিনি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 100 কোটি টাকাই আমাদের প্রফিট লসের মধ্যে পড়বে। সরকারিভাবেই তাদের কোনো সহযোগিতা করার যদি সুযোগ থাকে, সরকার সেই বিষয়ে চিন্তা করবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টা আমরা জানাবো। পর্যটন সেবা সংস্থার দেয়া তথ্য মতে মৌলভীবাজারে শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন ভোরের সময়। বরগুনার আমতলীতে ধসে পড়া সেতুর নির্মাণের নথি খুঁজে পাওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। এজন্য নথি সংরক্ষকদের শাস্তির সুপারিশ করেছে কমিটি। তবে এখনও গুরুত্বপূর্ণ ওই কাগজপত্র খোঁজা হচ্ছে বলে দাবি এলজিইডির। গত 22 জুন বরগুনার আমতলীতে সেতু ধসে মাইক্রোবাস খালে পড়ে 9 জন নিহত হন। পরে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সেতু নির্মাণে গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা তা জানতে সেতুর নথি তলব করে তদন্ত কমিটি। কিন্তু এতদিনেও মেলেনি সেই নথি। এ কারণে সেতুটির নির্মাণে অনিয়ম হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেনি তদন্ত কমিটি। এলজিইডি জানায়, নথি উদ্ধারের জন্য একটি কমিটি গঠন করলেও মেলেনি সমাধান। আর স্থানীয় নাগরিক কমিটি বলছে, অনিয়ম ধামাচাপা দিতেই গায়েব করা হয়েছে গুরুত্বপূর্ণ ওই নথি। নথি গায়েবের কোনো প্রশ্নই আসে না। আমরা নথি এখনো খুঁজতেছি, আশা করতেছি খুঁজে পাওয়া যাবে এবং আমরা নথি দিয়ে দেবো। এটি যদি কারোর অবহেলার কারণে হয়ে থাকে কিংবা যদি কেউ ইচ্ছাকৃতভাবে সরিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি শাস্তি হওয়া উচিত। তদন্ত কমিটি জানায়, নথি না পাওয়ায় সেতুটির গুণগত মান নিশ্চিত হতে বুয়েটের মাধ্যমে তদন্ত করানোর পাশাপাশি নথি সংরক্ষকদের শাস্তির সুপারিশ করা হয়েছে। আর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিভাগীয় কমিশনারের কাছে পাঠানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নির্মাণ সংশ্লিষ্ট নথিটি ওনাদের কাছে আমরা নথি তলব করি, কিন্তু নথিটি ওনারা সরবরাহ করতে পারেননি। এই কারণে নথি সরবরাহের দায়িত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করা হয়েছে। কার কি দায়িত্ব সেগুলো সেখানে নির্ধারণ করা আছে বা বলা আছে এবং সুপারিশ দিয়েছে এই কমিটি। সেই সুপারিশের আলোকে আমার বিশ্বাস যে সরকার সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিআরটিএর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সেতু ধসে নিহত প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের সুপারিশ করেছে বরগুনা জেলা প্রশাসন। সময় সংবাদ, বরগুনা।
প্রতিদিনই ভাঙছে বাসন্ডা নদীর তীর। হুমকির মুখে আছে ঝালকাঠি পৌরসভার 2টি ওয়ার্ড। ভাঙন রোধে সংশ্লিষ্ট বিভাগে জানিয়েও কোনো সমাধান মেলেনি বলে জানান এলাকাবাসী। আর ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ধসে যাচ্ছে সড়ক, গাছপালা, হুমকিতে আছে বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা। গত 2 যুগ ধরে ধীরগতিতে ভাসছে বাসন্ডা নদী। ঘূর্ণিঝড় রেমেল ও সাম্প্রতিক শক্তিশালী জোয়ারের কারণে এর গতি বেড়েছে। এ কারণে হুমকির মুখে আছে ঝালকাঠি পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ড। এলাকাবাসী জানান, কোনো বাঁধ না থাকায় নদী তীর ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে লোকালয় ও ফসলি জমি। ভাঙন রোধে বারবার সংশ্লিষ্ট বিভাগকে জানানো ও নানা কর্মসূচি পালন করা হলেও মেলেনি কোনো সমাধান। এলাকার মানুষ হাঁটাচলা করতে পারি না, তার বিকল্প কোনো রাস্তাও নাই, যার কারণে আমরা আজকে গৃহবন্দী হয়ে গেছি। গুরুগারা স্কুলে যাইতে পারে না, মাইয়া দিন পরিয়া পা ভাঙছে। আর এই ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অতিরিক্ত ভালনারেবল যে স্থানটা রয়েছে সেখানে আমরা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করে কাজ বাস্তবায়নের চেষ্টা করব। আর পরবর্তীতে পুরো অংশে কাজ করার জন্য আগামী অর্থ বছরে বাজেটে আমরা বরাদ্দ চাবো। ভাঙন কবলিত ঝালকাঠি পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ডে প্রায় 15,000 মানুষের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ও র্যাম সংস্কারের অভাবে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমায় পন্টুনে ওঠার গ্যাংওয়ে ও র্যাম পানিতে তলিয়ে যায়। এতে দিনের অর্ধেক সময় ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ থাকে। যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে যাত্রীরা। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনার জোয়ারের পানিতে ভোলার ইলিশার লো ওয়াটার ফেরিঘাটের পন্টুনে ওঠার গ্যাংওয়ে ও র্যামের অধিকাংশ এলাকা 4 থেকে 5 ফুট পানির নিচে। এতে ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা সাময়িক বন্ধ হয়ে যায়। একই অবস্থা হাই ওয়াটার ঘাটেরও। জোয়ারের সময় ঘাটটির 40 ফুট লম্বা র্যামের অর্ধেক 3 থেকে 4 ফুট পানিতে তলিয়ে যায়। পরিবহন শ্রমিকরা জানান, চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলার সহজ যোগাযোগ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌ রুট, কিন্তু সংস্কারের অভাবে প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমায় পন্টুনে ওঠার গ্যাংওয়ে ও র্যাম পানিতে তলিয়ে যায়। এতে 2 বারের জোয়ারে দিনে 6 থেকে 8 ঘন্টা ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ থাকে। এ সময় পন্টুনে বাধা ফেরিগুলো আনলোড করতে অপেক্ষা করতে হয় 3 থেকে 4 ঘন্টা। একই অবস্থা হয় ঘাটে অপেক্ষমান যানবাহনগুলোর। এতে ভোগান্তির পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে লাগছে দ্বিগুণ সময়। কাঁচামাল নিয়ে বিপাকে পড়তে হয় ট্রাক চালকদের। জোয়ারে পানির জন্য গাড়ি উঠতে পারি না, নামতেও পারি না। 4 থেকে 5 ঘন্টা এখানে বসে থাকবো পরিস্থিতি সামালে আসার জন্য। প্রত্যেকটা জোয়ার বাড়ে বর্ষার সিজনে এটা ডুববেই থাকে। লোড গাড়ি উঠলে গাড়িটা ডাবি জায়গায় উঠতে কষ্ট হয়ে যায়। জোয়ার সময় পল্টনের র্যাম ডুবে যাওয়ার কারণে আমাদের লোড আনলে খুব সমস্যা হয়। এদিকে দীর্ঘদিনেও এই সমস্যার সমাধান না হওয়ায় কমে যাচ্ছে ফেরির ট্রিপ সংখ্যা। তবে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস BIWT এর। কর্তৃপক্ষকে আমরা জানাইছি যাতে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য ওনারা উদ্যোগ নেয়। আশা করি ওনারা অতি শীঘ্রই এটা সমাধান করার। অতি প্রাকৃতিক জোয়ারে যেটা হচ্ছে সেই সমস্যাটা আসলে প্রাকৃতিক, সেটা আসলে আমাদের কারো হাত থাকে না। তারপরও একটা স্কোপ আপনাদের আছে, যেহেতু আমাদের কোস্টগার্ড বেসটা এখান থেকে সরে যাচ্ছে, জোরখালের মুখে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই স্পেসটা আমাদের হাইওয়াটার ঘাটটা করা যায় মনে হচ্ছে। ভোলা লক্ষ্মীপুর রুটে 5টি ফেরিতে প্রতিদিন 1.5 শতাধিক যানবাহন মেঘনা নদী পারাপার হয়ে থাকে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দীর্ঘদিন ধরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের 4টি টিউবওয়েল বিকল হয়ে পড়ে আছে। এতে বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। বিকল হয়ে আছে হাসপাতালের 4টি টিউবওয়েল। বাইরে থেকে কিনে বা সংগ্রহ করে আনতে হচ্ছে সুপেয় পানি। দীর্ঘদিন ধরে এই অবস্থা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের।
সংশ্লিষ্টরা জানান পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলগুলোয় পানি ওঠা বন্ধ হয়ে যায়। বিকল্প ব্যবস্থা একটি ট্যাঙ্কের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সেখান থেকে পানি সংগ্রহ করতে দিতে হয় লম্বা লাইন। অনেক সময় দুর্গন্ধ আর ময়লাও আসে পানি থেকে। বাধ্য হয়ে অনেকেই পানি সংগ্রহ করছেন ট্যাপ থেকে, যা উপযোগী নয় পানের। প্রতিদিন পানি নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। মাঝে মাঝে পাই না, ট্রিপ থেকে মাঝে পানি নিতে হয়। এই জায়গায় এই এরিয়ার ভিতরে হাসপাতালের এরিয়ার ভিতরে কোনো পানির টিউবওয়েল নাই। একটা টেপ আছে, টেপে পানিতে ময়লা। এখন আমরা কি করি, পানি আনা লাগে একদম দূর থেকে আনা লাগে, রুগী দেখবো না পানি আনবো। পানির ভিতরে ময়লা, লাইনে দাঁড়াই থাকতে হয়। এখানে একটা যদি টিউবওয়েল হয় তো সবার জন্য একটু ভালো হয়। বিষয়টি একাধিকবার গণপূর্ত বিভাগকে অবগত করা হলেও মেলেনি সমাধান, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 1 বছর যাবৎ গণপূর্তকে এই বিষয়টার সমাধানের জন্য বলে আসছি, তো অদ্যবধি তার এখন পর্যন্ত একটাও সাবমার্সিবল স্থাপন করেন নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন সমস্যা সমাধানে শীঘ্রই হাসপাতালে স্থাপন করা হবে সাবমার্সিবল পাম্প। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও আউটডোর মিলে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন 700-র অধিক রোগী। সময় সংবাদ, পটুয়াখালী। উদ্বোধনের আগেই জামালপুর জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি ভবনে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে গণপূর্ত বিভাগকে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। নতুন ভবনের বিভিন্ন স্থানে ফাটল, কোথাও দেয়ালে আবার কোথাও পিলারে ফাটল। শ্রমিকরা ব্যস্ত ফাটলে সিমেন্টের প্রলেপ দেওয়ার কাজে। 2022 সালের 30 জুন জামালপুর জেনারেল হাসপাতালের নতুন 6তলা ভবনের কাজ শুরু হয়। তমা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান দরপত্র পেলেও নির্মাণ করে সাব ঠিকাদার স্থানীয় সোহরাব হোসেন বাবুল। 2024 সালের 28 মার্চ ভবনের 2য় তলা নির্মাণ শেষ হলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর সেখানে হাসপাতালের এক্স রে ও ল্যাবরেটরি বিভাগের কাজ শুরু হলেও 2 মাসের মধ্যে দেখা দেয় ফাটল। বিষয়টি ঠিকাদারকে জানানো হলে প্রলেপ দিয়ে ফাটল ঢাকার কাজ শুরু করে শ্রমিকরা। তবে ভবন নির্মাণের অনিয়মের অভিযোগ জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির। যে পরিমাণে ফাটা, এই ফাটা পরিমাণে তাদের বোঝা যায় এই বিল্ডিংটা আসলে বেশি দিন টিকবে না। এই কাজে যে দুর্নীতি এবং অনিয়ম অসঙ্গতি তার ক্ষত চিহ্নগুলো এই ফুটে উঠেছে এই ফাটলগুলোর মধ্য দিয়ে। তবে ফাটলের কারণ অনুসন্ধান ও স্থায়ী সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর গণপূর্ত বিভাগ বলছে নির্মাণ ত্রুটি সারতে ঠিকাদারকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সেই ফাটল কি কারণে এবং পুনরায় রিপেয়ার করার জন্য আমরা গণপূর্তকে চিঠি দিয়েছি। যেহেতু ঠিকাদার এখানে গাফিলতি রয়েছে, ইফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের আওতায় উক্ত ভবনটির এই ত্রুটি বিচ্যুতি সমূহ ঠিকাদার নিজস্ব খরচে অতি দ্রুত সম্পন্ন করে দিবে। জামালপুর জেনারেল হাসপাতালের নতুন 6তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,97,77,000 টাকা। সময় সংবাদ, জামালপুর। সামাজিক বনায়নের কাঠ বিক্রির প্রায় 9,32,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শেরপুরের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় রবিউল ইসলাম নামে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বন বিভাগ। এ নিয়ে দুদকে একটি মামলা হয়েছে। এমন অবস্থায় প্রকল্পের টাকা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কাঠ ব্যবসায়ী ও বাগান পরিচর্যাকারীরা। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জে 2020 সালের 26 আগস্ট ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগদান করেন রবিউল ইসলাম। এরপর একটি চক্রের যোগসাজশে সামাজিক বনায়নের গাছ অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করতে থাকেন তিনি। এলাকাবাসী জানান, রবিউল কৌশলে দরপত্রে গাছ বিক্রির টাকা ব্যাংকে জমা না দিয়ে সাদা কাগজে অনাপত্তিপত্র দেন ব্যবসায়ীদের, আর ওই কাগজ দেখিয়ে গাছ কেটে নেন ব্যবসায়ীরা। বাগান পরিচর্যাকারীরা 45% টাকা পাওয়ার কথা থাকলেও রবিউল কাউকে কোনো টাকা না দিয়ে প্রায় 9,32,00,000 টাকা নিজ জিম্মায় রেখে গত ফেব্রুয়ারিতে ওই রেঞ্জ থেকে বদলি হলে বিষয়টি নজরে আসে বন বিভাগের। এরপর তদন্ত শুরু হলে মেলে প্রাথমিক সত্যতা। পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বর্তমানে প্রকল্পের টাকা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কাঠ ব্যবসায়ী ও বাগান পরিচর্যাকারীরা। এই গাছ এখন কাটি নিয়ে গেছে বলে এখন 4 বছর টাকা দেয় না, আমরা টাকা চাই। রবিউল সাহেব বদলি হয়েছে, এখন আঙ্গুর টাকা কে দিবে? আমরা দেশের বিভিন্ন জায়গায় কাঠগুলা বিক্রি করছি, আমরা পে অর্ডার ফেরত চাইলে দিয়ে দিচ্ছি,
বলে আর দিচ্ছে না। দাবি একটাই, আমাদের পে অর্ডার ফেরত দিতে হবে। মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি রবিউল ইসলামকে। বন বিভাগ জানায় এ নিয়ে দুদকেও একটি মামলা তদন্তাধীন রয়েছে। থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি, তবে অর্থ ফেরতের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা আশা করি যে এই মামলাটা হচ্ছে খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং বালিজুরি রেঞ্জার যতগুলো উপকারভোগী আছে তাদের ন্যায্য হিস্সা আমরা তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব। বন বিভাগের তথ্য মতে 2018-19 থেকে 2023-24 অর্থ বছরে বালিজুরি রেঞ্জের আওতায় বালিজুরি সদর, ডুমুরতলা ও কর্ণজোড়া বিটের 229টি উডলট বাগানের 9,31,87,795 টাকা কোষাগারে জমা দেননি রবিউল ইসলাম। সময় সংবাদ, শেরপুর। ভারতের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে সুনামগঞ্জের ডলুরা। স্থানীয়রা বলছেন এ এলাকায় শুল্ক স্টেশন নির্মাণ করা হলে আর্থসামাজিক উন্নতির পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এতে কমে আসতে পারে চোরা কারবারির সংখ্যা। এলাকা পরিদর্শন করে ইতিবাচক আশ্বাস দেন রাজস্ব ও জেলা প্রশাসন। হিমাদ্র শেখর ভদ্রের পাঠানো তথ্য, এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। ভারত থেকে চুনাপাথর, কয়লা, বালু ও পাথর আমদানি করে সিলেট অঞ্চল থেকে নদী পথেই বেশিরভাগ সময় দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। এ বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা। একাধিক নদীর সংযোগ থাকায় সহজে এখান থেকে পণ্য আনা নেয়া করা সম্ভব। এ কারণে গত 2 যুগ ধরে এখানে একটি আন্তর্জাতিক চেকপোস্ট করার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, ডলুরা একটি শুল্ক স্টেশন নির্মাণ করা হলে সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার 4টি ইউনিয়নের আর্থসামাজিক উন্নতির পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এতে কমে আসতে পারে চোরা কারবারির সংখ্যাও, পাশাপাশি উন্নত হবে সড়ক যোগাযোগের অবকাঠামো। এই হিসাবে যদি শুল্ক স্টেশন আমাদের এখানে হয় তাহলে খেটে খাওয়া যত মানুষ এখানে কাজকর্ম করার একটা কর্মসংস্থান হবে। যদি এদিকে আমাদের শুল্ক স্টেশন চালু হয় তাহলে এইভাবে চোরাচালানি বা ওই যে এইভাবে অবৈধভাবে মাল পাচার এগুলো হবে না। সুরমা নদীর সাথে আমরা মালটা পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় অল্প খরচে আমরা মালটা দিতে পারবো। সম্প্রতি ডলুরা পরিদর্শন করে কাস্টমস বিভাগ ও জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। এ সময় তারা শুল্ক স্টেশন নির্মাণের সম্ভাবনা ও ইতিবাচক আশ্বাস দেন। এখানে আমি আপাতত কোনো সমস্যা পাচ্ছি না, তো ইন্ডিয়ান কাস্টমসের সাথে আলাপ করে ডিটেলস আমরা আপনাদের সিদ্ধান্তটা জানাতে পারবো। এটার কার্যক্রম একদমই শেষ পর্যায়ে, এখানে জায়গা নির্ধারণ হয়ে গিয়েছে। এখন কাস্টমস ওনারা দেখে যাচ্ছেন, ওনারা পজিটিভ মতামত দিলেই আমার মনে হয় যে এটা খুব দ্রুত এটা স্থাপন করা সম্ভব হবে। সুনামগঞ্জ জেলা সদর থেকে ডলুরার দূরত্ব মাত্র 8 কিলোমিটার। সময় সংবাদ, সুনামগঞ্জ। ময়মনসিংহে কাঁচামাটিয়া সেতুর প্রায় 20 ফুট পাকা পাটাতন ভেঙে নদীতে পড়ে আছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন 15 গ্রামের মানুষ। ভাঙা অংশে বাঁশ কাঠ দিয়ে মেরামত করে সাময়িক চলাচলের ব্যবস্থা করা হলেও গ্রামবাসী বলছেন এতে ঝুঁকি বাড়ছে। দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি তাদের। হোসেন আলীর ক্যামেরায় উবায়দুল হকের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কাঁচামাটিয়া সেতু। গত 12 জুলাই বিকেলে হঠাৎ সেতুটির প্রায় 20 ফুট পাকা পাটাতন ভেঙে যায়। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন 15 গ্রামের লক্ষাধিক মানুষ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারের পাশ দিয়ে প্রবাহিত কাঁচামাটিয়া নদীর উপর সেতুটি দিয়ে যাতায়াত 4 ইউনিয়নের বাসিন্দাদের। বড় কোনো যানবাহন চলাচল না করলেও নির্মাণের 22 বছরেই ভেঙে পড়েছে সেতুটি। তবে সম্প্রতি ভাঙা অংশের সঙ্গে বাঁশ কাঠ দিয়ে মেরামত করা হয়েছে। ব্রিজটা হঠাৎ করে এই দিক দিয়ে সাইডে দিয়ে ফাড়া মারছিল, ফাড়া মেরে ব্রিজটা হঠাৎ করে পড়ে গেছে 2 তাক। ওখান কিনু মতে খাট দিয়ে দিছে, ওখান আমরা আবার নামবে পড়ানো লাগে, নামবে আবার হাইটা যাওয়া লাগে। সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে রিক্সা, অটোরিক্সা, ভ্যান। কমেনি মানুষের ভোগান্তিও। কৃষিপণ্য সরবরাহ ও রোগী নিয়ে অনেক পথ ঘুরে যেতে হয় গন্তব্যে। অনেক রোগী যায় এদিক দিয়ে, মানে ইসলামপুরে ঘুরে যেতে হয়, মানে চট্টি ওয়া এবং সৈয়দবাগড়ি ব্রিজ হয়ে উঠতে যেতে হয় ঈশ্বরগঞ্জ। ব্রিজটা মানে দ্রুত হয়ে যায়, আমরা একটু উপকার হয়। বৃষ্টি মেরামতের বিষয়ে জানতে এলজিডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। 2002 সালে 75.10 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের নাস্তানাবুদ করতে মরিয়া রিপাবলিকানরা। শনিবার জর্জিয়ার নির্বাচনী সভায় আরও একবার সে উদাহরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেরি ভ্যান্স। ক্ষমতায় গেলে কঠোর অভিবাসন নীতির পাশাপাশি চীনের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ এবং
যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এদিকে নির্বাচনের বিতর্ক বহাল থাকলেও তারিখ প্রত্যাখ্যান করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 100 দিনেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। এরই মধ্যে প্রতিদিনই চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। জমে উঠেছে রিপাবলিকান ডেমোক্র্যাটদের বাকযুদ্ধ। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার দুপুরে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। এ সময় কঠোর অভিবাসন নীতি, চীনের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন তারা। এখানেই শেষ নয় কামালা হ্যারিসের চরিত্র এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নীতির পাশাপাশি জাতিগত পরিচয় নিয়ে আবারও প্রশ্ন তোলেন রিপাবলিকান এই নেতা। সম্প্রতি রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে, তবে সমালোচনা করেন মার্কিন নেতাদের। এদিকে নির্বাচনে বিতর্কের চ্যালেঞ্জ বহাল থাকলেও তারিখ প্রত্যাখ্যান করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এক প্রতিবেদনে এমনটাই জানায় সিবিএস নিউজ। 10 সেপ্টেম্বর বিতর্কের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন ট্রাম্প, তাই তারিখ পরিবর্তন করতে চান তিনি। রিপাবলিকান নেতার এই খেলা বন্ধের আহ্বান জানায় কামালা হ্যারিসের প্রচারণা শিবির, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর 29 মাস পর যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান হাতে পেল ইউক্রেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে যুদ্ধ বিমান নিয়ে সহায়তা করার জন্য ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে মস্কোকে মোকাবেলায় আরও বেশি F-16 প্রয়োজন বলে জানান জেলেনস্কি। তবে দেশগুলোর কাছ থেকে ঠিক কতটি যুদ্ধ বিমান পেয়েছে কিয়েভ সেই সংখ্যা প্রকাশ করেনি। চীনে প্রথমবারের মতো চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রেল লাইন। এই প্রযুক্তির সাহায্যে ট্রেন চলাকালে এর অবস্থান ও আশেপাশে থাকা বিদেশি যানবাহন শনাক্ত করা যাবে। দুর্বার গতিতে এগিয়ে চলছে ট্রেন, পর্যবেক্ষণ করা হচ্ছে সবকিছু। ট্রেনের বর্তমান অবস্থান থেকে শুরু করে আশপাশে থাকা ভিনদেশি বস্তুও শনাক্ত করা যায় নতুন এক প্রযুক্তির মাধ্যমে। চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের ইউলিন শহরে ঝুগাইতা স্টেশন দেশটির প্রথম রেলওয়ে, যা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মালবাহী ট্রেন চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে। বর্তমানে দেশটির সেনমু থেকে সুজৌ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রেল লাইন এই প্রযুক্তির আওতায় রয়েছে। 10,000 টনেরও বেশি ওজনের রেলগাড়ি পারাপার করতে সক্ষম এই লাইন। হেভিওয়েট মালবাহী রেলগাড়িগুলো চালানোর সুবিধার্থে চীনের বাওশেন রেলওয়ে গ্রুপ নতুন এ প্রযুক্তি নিয়ে এসেছে। মালামাল পরিবহনে ভৌগোলিক অবস্থান, রেল রুট, জলবায়ু ও লম্বা ঢালের মুখে পড়ার মতো প্রতিবন্ধকতা এড়াতে সাহায্য করবে এর অত্যাধুনিক ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এছাড়া প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে দূরপাল্লার বিদেশি বস্তুও শনাক্ত করা যাবে। কর্তৃপক্ষ জানায় এই প্রযুক্তির ব্যবহারে শ্রমিকদের কাজ অনেকাংশে কমে আসবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আজকের আবহাওয়ার খবর। আজ ঢাকা ও সিলেটের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ঝড়ো হাওয়া, বর্জ্যসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ময়মনসিংহে 34.9 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে 24.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এবার খেলার খবর। প্যারিস অলিম্পিকের খবর। শুরুতে নানা যদি ও কিন্তু থাকলেও ঠিকই জমে উঠেছে প্যারিস অলিম্পিক। ইভেন্টের অর্ধেক পেরোতে না পেরোতেই দর্শকরা বলছেন সফল হয়েছে আয়োজন। ইউরোপের দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও প্রচুর দর্শক সমাগম হয়েছে ফ্রান্সে। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। বেইজিং, লন্ডন কিংবা রিও অলিম্পিক্সের জনপ্রিয়তাকে কি ছাড়িয়ে যেতে পারবে প্যারিস অলিম্পিক? এই প্রশ্নটা ছিল শুরু থেকেই। তবে সময় যত গড়িয়েছে প্যারিস অলিম্পিক দিনে দিনে হয়ে উঠেছে ততটাই বর্ণিল।
প্যারিসের যে ভেন্যুগুলোতে অলিম্পিক্সের ডিসিপ্লিনগুলো হচ্ছে সেখানে কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশ এবং প্রত্যেকটাতেই উপচে পড়া ভিড়। অর্থাৎ যেমনটা শঙ্কা করা হয়েছিল যে প্যারিস অলিম্পিকে প্রত্যাশিত দর্শক আসবেন না, সেটা কিন্তু ইতোমধ্যেই ভুল প্রমাণ হয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল প্রায় 15 মিলিয়ন দর্শক এই অলিম্পিক গেমসকে সামনে রেখে প্যারিসে আসবেন। সেই টার্গেটটা এখন পর্যন্ত পূরণ না হলেও সংখ্যাটা যে একেবারে কম নয় তা কিন্তু বলাই যায়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভক্তরা তো এসেছেনই, স্পেশালি বড় একটা অংশ এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং তারা কিন্তু নেচে গেয়ে তাদের যে অ্যাথলিট আছে সবাইকে যেভাবে উৎসাহ প্রদান করেছেন বা অলিম্পিকটাকে যেভাবে তারা ওন করেছেন, মোটা থেকে বলা যেতে পারে এই প্যারিস অলিম্পিক এখন পর্যন্ত কিন্তু সফল। So successful. We've been doing a good time here in Paris. The atmosphere is the best in the world right here. I'm very impressive with the opening ceremony, and I'm so excited to see the final of athletics. বিভিন্ন ইভেন্টে প্রচুর পরিমাণে কিন্তু দর্শক সমাগম হচ্ছে, তবে স্পেশালি যদি বলতে হয় তাহলে বলতে হয় স্টাদে দো ফ্রান্সের কথা, কারণ এখানে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে। 100 মিটার স্প্রিন্ট সহ সবচাইতে এক্সাইটিং যে ইভেন্টগুলো সব কিছুই কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে, এবং এজন্য এখানে কিন্তু একেবারে উপচে পড়া ভিড় সমর্থকদের। এছাড়াও আমরা দেখেছি সুইমিং এরেনাতে বা হচ্ছে রোলাগারোতে যেখানে টেনিস ইভেন্ট হয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে দর্শক উপস্থিত হয়েছেন। আইফেল টাওয়ারের নিচে একটা কৃত্রিম মাঠ তারা তৈরি করেছে, সেটার মধ্যেই হচ্ছে বিচ ভলিবল হচ্ছে, এবং সেখানেও কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখেছি। Make a party with and celebrate sport in an international way. I'm very excited for the Olympics. Okay. And I hope Great Britain's going to win the gold medal. উদ্বোধনের পর 10 দিন অতিক্রম করেছে প্যারিস অলিম্পিক গেমস। হাতে আছে এখনও বেশ খানিকটা সময়। যে জনপ্রিয়তায় এগিয়ে চলছে এবারের গেমস, তাতে ইতিহাসের পাতায় প্যারিস অলিম্পিক আলাদাভাবে যে লিখে থাকবে সেটা কিন্তু বলাই যায়। স্টাদে দো ফ্রান্স থেকে SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। দেশের ক্রিকেটের খবর। চলমান আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। পাকিস্তান সফরকে সামনে রেখে রোববার থেকে মিরপুরে ক্যাম্প শুরু করার কথা থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয়েছে সব কার্যক্রম। কারফিউ তুলে নেয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্তে বদল আসবে না। শঙ্কা রয়েছে পাকিস্তান সফরের প্রস্তুতি নিয়েও। আন্দোলনে উত্তাল গোটা দেশ। কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফার মুখে কারফিউ জারি করা হয়েছে গোটা দেশ জুড়ে। লাশের মিছিল আর সহিংসতার মাঝে আটকে আছে সব। রাজনীতির মাঠ থেকে 22 গজ। এই আন্দোলনের প্রভাব দৃশ্যমান, যাতে ভুক্তভোগী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও। চলতি মাসের 21 তারিখে পাকিস্তানের মাটিতে শুরু হবে টাইগারদের দ্বিপক্ষীয় সিরিজ। 2 টেস্টের সে সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাড়তি প্রস্তুতির লক্ষ্য ছিল ক্রিকেট বোর্ডের। তবে পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন হচ্ছে না। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস টেস্ট পরীক্ষা ভেস্তে যায় বৃষ্টির কারণে। অসহযোগ আন্দোলনে বাতিল করা হয় সোমবারের নির্ধারিত প্রস্তুতিও। প্রেক্ষাপটে পরিবর্তন না আসায় আপাতত কোনো সুখবর নেই টাইগারদের ঘিরে। নতুন করে কারফিউ জারির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে হোম অফ ক্রিকেটের ক্যাম্প। আপাতত কারফিউ চলাকালীন হচ্ছে না ক্রিকেট দলের কোনো প্রস্তুতি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত প্রস্তুতি ক্যাম্পের বাইরে কিভাবে ক্রিকেটারদের প্রস্তুত করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা চলছে নীতি নির্ধারণী মহলে। হোম অফ ক্রিকেটে আবাসিক ক্যাম্পের মাধ্যমে অন্তত এই সিরিজের জন্য প্রস্তুতি নেয়ার ব্যাপারটাও ভাবনায় রাখতে চাইছে বিসিবি। আগস্টের 21 তারিখ রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে এ দলের ব্যানারে আরও কয়েকটি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে পেছানো হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের দিনক্ষণ জানাবে এনএসসি। এবছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন 10 ক্রীড়াবিদ এবং 2 প্রতিষ্ঠান। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে উত্তপ্ত পুরো দেশ। সারা দেশে ছড়িয়ে পড়েছে সংঘাত। অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে জারি করা হয়েছে কারফিউ, যার জন্য নিজেদের কার্যক্রম স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
ক্রীড়াঙ্গনে অবদানের জন্য প্রতি বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিয়ে থাকে এনএসসি। এবছরও 10 ক্রীড়াবিদ ও 2 প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 75তম জন্মদিনে ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সেই অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এবারের পদক তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তানবীর মাঝার তান্না। খেলোয়াড় ক্যাটাগরিতে এবার পুরস্কার পাচ্ছেন শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা খাতুন ও সাঁতারু মাহফুজুর রহমান সাগর। উদীয়মান খেলোয়াড়ের কোটায় পুরস্কার পাচ্ছেন তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় ও স্প্রিন্টার জহির রায়হান। ক্রীড়া সংগঠকদের তালিকায় আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মহিউদ্দিন আহমেদ। ফেডারেশন শ্রেণীতে পুরস্কার উঠতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের হাতে। পৃষ্ঠপোষক বিভাগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছে হামিদ গ্রুপ। 24 প্রদান করা হবে। অন্যদিকে ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পাচ্ছেন খন্দকার মঞ্জুরুল ইসলাম, আর ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে বেছে নেওয়া হয়েছে কল্যাণ কুমার শাহকে। পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরস্কারের দিন তারিখ ঘোষণা করার কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সম্মাননাপত্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এক দফা দাবিতে বিক্ষোভকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি আজ। চলছে অনির্দিষ্টকালের কারফিউ, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। বেড়েই যাচ্ছে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্টের দাম। ভোক্তাকে জিম্মি করে মুনাফা করছে কোম্পানিগুলো, বলছে ক্যাব। অনিয়ম পেলেই ব্যবস্থা নেবে প্রতিযোগিতা কমিশন। এই ছিল ভোরের সময়, এরপর দেখবেন সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।